গুড মর্নিং, গুড ইভিনিং, নমস্কার সবাইকে। পার্টস অফ স্পিচ পড়ছিলাম আমরা। পার্টস অফ স্পিচের একটা পার্ট খালি বাকি ছিল। তো আমাদের বেসিক পার্টটা হয়ে গেছিলো। কি হয়ে গেছিলো? নাউন প্রোনাউন হয়ে গেছিলো, অ্যাডজেক্টিভ ভার্ব আর অ্যাডভার্ব হয়ে গেছিলো। বাকি আছে কি? আমাদের তিনটে পার্ট আজকে শুধু বাকি আছে। সেগুলো হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এই তিনটে পার্ট আমরা আজকে পড়বো। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। খুব ভালো করে দেখার জন্য রিকোয়েস্ট করবো সবাইকে। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তিনটে পার্ট বাকি আছে। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, সবার আগে শুরু করছি প্রিপোজিশন দিয়ে। খুব ইজি, কিন্তু ব্যাপারটা খুব একটা কঠিন জিনিসগুলো আমরা পড়ে এসেছি পার্টস অফ স্পিচের। এখন যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু খুব ইজি জিনিস, ঠিক আছে? আচ্ছা, কি কি জিনিস বাকি আছে একবার দেখে নিই। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটে বাকি আছে। প্রিপোজিশনটা কি তাহলে? ঠিক আছে, প্রিপোজিশনটা আগে পড়ে নেবো আমরা। কি বলছে প্রিপোজিশন? বলছে a preposition is a word placed before a noun or a noun equivalent to show in what relation to the person or thing thereby stands to something else. মানে কি? মানে প্রিপোজিশন হচ্ছে এমন একটা জিনিস যেটা নাউন বা প্রোনাউনের আগে বসবে। নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট মানে প্রোনাউন। তো নাউন বা নাউনের আগে বসবে এরকম একটা জিনিস যেটা নাউন আর নাউনের আগে বসে, ঠিক আছে, কি বলছে? টু শো ইন হোয়াট রিলেশন টু দ্য পার্সন অর থিং দেয়ারবাই স্ট্যান্ডস টু সামথিং এলস, ঠিক আছে? সো ইট ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ প্লেসড বিফোর দ্য নাউন অর প্রোনাউন টু শো দ্য রিলেশন অফ দ্যাট নাউন অর প্রোনাউন উইথ এনি আদার ওয়ার্ড প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স। মানে কি? সেন্টেন্সে আমরা দেখেছি যে সাবজেক্ট পার্ট থাকে, একটা অবজেক্ট পার্ট থাকে, তাই তো? সাবজেক্ট পার্টে একটা নাউন থাকে, অবজেক্ট পার্টে একটা নাউন থাকে। তো এটা সাবজেক্ট পার্ট কি? দ্য বুক ইজ অন দ্য টেবিলে। সাবজেক্ট পার্ট কি? দ্য বুক। আর অবজেক্ট পার্ট কি? দ্য টেবিল, ঠিক আছে? তো এবার এই সাবজেক্ট পার্ট আর অবজেক্ট পার্ট, সাবজেক্ট পার্টে একটা নাউন আছে, অবজেক্ট পার্টে একটা নাউন আছে, ঠিক আছে? তো এই সাবজেক্ট পার্টের যে নাউনটা আর অবজেক্ট পার্টের যে নাউনটা, বেসিক্যালি এরকম ভাবে ভাবি আমরা, সাবজেক্ট পার্ট আর অবজেক্ট পার্টের মধ্যে রিলেশনটা কি? এই বইটা, দিস বুক আর দি টেবিল, এই বইটা আর টেবিলটার মধ্যে রিলেশনটা কি? এটা আমরা যে শব্দটার মাধ্যমে বুঝতে পারি সেই শব্দটাই প্রিপোজিশন, ঠিক আছে? নামের মধ্যেই সবকিছু থাকে ইংরেজিতে। প্রিপোজিশন মানে বোঝা যাচ্ছে পজিশন বোঝানোর জন্য যে শব্দগুলোকে আমরা নিয়ে আসি, যে শব্দগুলোকে পজিশন বোঝানোর জন্য আমরা ব্যবহার করি, সে শব্দগুলোই কি? প্রিপোজিশন। তাহলে কি বলছে? দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের উপরে আছে। দ্য বুক আর দ্য টেবিল, এই দুটো জিনিসের মধ্যে সম্পর্কটা কে বোঝাচ্ছে? অনটা বোঝাচ্ছে। টেবিলের সাপেক্ষে বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে, তাই তো? তারপরে কি বলছে? দ্য ম্যান ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ম্যান আর দ্য টেবিল, দ্য ম্যানটা হচ্ছে সাবজেক্ট পার্ট আর দ্য টেবিলটা হচ্ছে অবজেক্ট পার্ট। তাহলে দ্য ম্যান ইজ আন্ডার দ্য টেবিল, টেবিলের সাপেক্ষে মানুষটা কোথায় আছে? টেবিলের তলায় আছে, তাই তো? তাই বলা হচ্ছে দ্য ম্যান ইজ আন্ডার দ্য টেবিল। আচ্ছা, দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড, পুকুরের সাপেক্ষে মাছটা কোথায় আছে? মাছটা পুকুরের ভেতরে আছে, তাই তো? অবস্থান বোঝাচ্ছে এটাও। তাহলে দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড, ইনটা কি হবে? প্রিপোজিশন। সেম, দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড, বার্ডটা উড়ে গেল, পাখিটা উড়ে গেল। দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের মাথার সাপেক্ষে পাখিটা কোথা দিয়ে উড়ে গেল? উপর দিয়ে, ওভার। তো বোঝা যাচ্ছে প্রিপোজিশন হচ্ছে এমন কিছু শব্দ, ঠিক আছে? প্রিপোজিশন হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দগুলো কি করে, যে শব্দগুলো আমাদেরকে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যে রিলেশনটা সেইটা বুঝতে সাহায্য করে, ঠিক আছে? সেই রিলেশনটা দুরকম হতে পারে। একটা হতে পারে অবস্থান, একটা হতে পারে অবস্থান। এগুলো অন, আন্ডার, ইন, ওভার, এগুলো তো অবস্থান সব। অন একটা অবস্থান বোঝাচ্ছে, আন্ডার একটা অবস্থান বোঝাচ্ছে, ইন একটা অবস্থান বোঝাচ্ছে, ওভার একটা অবস্থান বোঝাচ্ছে, বিহাইন্ড একটা অবস্থান বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু আরেকটা টাইপের প্রিপোজিশন কিন্তু হতে পারে, সেটা কি? হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট হার, মানে তুমি তার ব্যাপারে কি বলেছিলে। অ্যাবাউট মানে কি? ব্যাপারে, তাই তো? এটা কি কোনো অবস্থান বোঝাচ্ছে, কোনো জায়গা বোঝাচ্ছে? সামনে, পিছনে, এদিক ওদিক, সেটা কিন্তু বোঝাচ্ছে না। এটা কি বোঝাচ্ছে? তার, হারের ব্যাপারে, হারের ব্যাপারে আমার কি মতামত। ইউ সে অ্যাবাউট হার, ইউ আর হার, এই দুটো শব্দের মধ্যে রিলেশনটা কি? এই দুটো শব্দ ইউ হারের ব্যাপারে কি বলছে সেইটা বোঝানোর জন্য কিন্তু আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে প্রিপোজিশনের দুটো ব্যবহার হতে পারে। একটা ব্যবহার কি? প্রিপোজিশনের একটা ব্যবহার হতে পারে যে অবস্থান বোঝানোর জন্য আমি প্রিপোজিশন ব্যবহার করতে পারি। অবস্থান মানে টেবিলের সাপেক্ষে বইটা কোথায় আছে? বইটা টেবিলের উপরে আছে,
তাহলে অনটা হচ্ছে একটা প্রিপোজিশন। টেবিলের সাপেক্ষে লোকটা কোথায় আছে? দ্য ম্যান ইজ আন্ডার দ্য টেবিল। টেবিলের সাপেক্ষে লোকটা টেবিলের তলায় আছে, তাহলে আন্ডারটাও হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড। পুকুরের সাপেক্ষে মাছটা কোথায় আছে? পুকুরের ভেতরে আছে, তাই তো। তো বেসিক্যালি আরেকটা ব্যবহার কি হতে পারে? প্রিপোজিশনের একটা ব্যবহার হচ্ছে অবস্থান বোঝানোর জন্য, আরেকটা ব্যবহার কি? সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য। হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট হার, মানে তুমি তার ব্যাপারে কি বলেছিলে? অ্যাবাউট, অ্যাবাউটটা বলছে ব্যাপারে, তাই তো। তাহলে দু রকম ভাবে আমি প্রিপোজিশন ব্যবহার করতে পারি। প্রিপোজিশনের ফার্স্ট ইউজ কি হতে পারে? ফার্স্ট ইউজ অফ প্রিপোজিশন কি হতে পারে? একটা হচ্ছে কি অবস্থান বোঝানোর জন্য। প্রথম জিনিসটা দেখবো আমরা কি বলছে, প্লেস বিফোর দ্য নাউন অর প্রোনাউন টু শো দ্য রিলেশন অফ দ্যাট নাউন অর প্রোনাউন উইথ এনি আদার ওয়ার্ড প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স। মানে নাউন আর প্রোনাউনের সাথে সেন্টেন্সের মধ্যে অন্য যে কোনো শব্দ, তার যে রিলেশনটা, সেটা যে শব্দের মাধ্যমে বোঝা যাবে, সেই শব্দটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন। ঠিক আছে, তো প্রিপোজিশনটা খুব খুব ভালো করে আমাদের দেখতে হবে। প্রিপোজিশন নিয়ে কিন্তু আমাদের প্রচুর কোয়েশ্চেন্স থাকে। ঠিক আছে, একবার নিচে কি লেখা আছে পড়ে নেবো। ইন দ্য অ্যাবোভ সেন্টেন্সেস the words on, under, in, over, on, under, in, over are placed before the words table, tree, pond, table, tree আর pond। এই যে এই শব্দগুলোর পরে বসেছে, ঠিক আছে। ট্রি শব্দটা এখানে নেই, কেন দিয়েছি জানি না। আচ্ছা, the placed before the words table, tree, pond, head to explain the relationship of these words with the subject, so these words are prepositions। ঠিক আছে, মানে এই বইয়ের সাপেক্ষে, টেবিলের সাপেক্ষে বইটা কোথায় আছে? টেবিলের ওপরে আছে। এই টেবিলের সাপেক্ষে মানুষটা কোথায় আছে? টেবিলের নিচে আছে। পুকুরের সাপেক্ষে মাছটা কোথায় আছে? পুকুরের মধ্যে আছে। ঠিক আছে, তো দু রকম কেসে আমরা প্রিপোজিশন ইউজ করতে পারি। একটা হচ্ছে অবস্থান বোঝানোর জন্য, ঠিক আছে, যেটা হচ্ছে যে কোনো একটা জিনিসের সাপেক্ষে অন্য একটা জিনিসের অবস্থাটা কি সেটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। আরেকটা কি কারণে প্রিপোজিশন ব্যবহার করতে পারি? সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কি সম্পর্ক, সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কি সম্পর্ক সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা প্রিপোজিশনস ব্যবহার করতে পারি। ঠিক আছে, প্রিপোজিশনের তাহলে দুটো ইউজ, একটা হচ্ছে অবস্থান বোঝানোর জন্য, আর একটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, প্রিপোজিশনের ব্যাপারে আমরা আরো পরে এলাবোরেটলি পড়বো। ঠিক আছে, এটা তো জাস্ট যে বলেছিলাম আগে, এটা জাস্ট বেস তৈরি করা। ঠিক আছে, এটা জাস্ট ছুঁয়ে যাওয়া। তো প্রিপোজিশনের ব্যাপারে একটা বেসিক ধারণা শুধু এই ভিডিওটাতে দেওয়া থাকবে। ঠিক আছে, তো খুব ভালো করে আমরা এটা দেখে নেবো। পিডিএফস আজকে চলে আসবে। পিডিএফস প্রতিটা চ্যাপ্টারে, এই পার্টস অফ স্পিচের 3টে ভিডিও হলো, পিডিএফসগুলো এখনো দেওয়া হয়নি, কিন্তু পার্টস অফ স্পিচের 3টে ভিডিওতে, এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু 3টে ভিডিওতেই নিচে ব্লগারের লিঙ্কে পিডিএফ চলে আসবে। সেই পিডিএফগুলো দেখে নিলে কিন্তু খুব সুন্দর পড়া হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা, তাহলে প্রিপোজিশনের পরে কি আসছে? প্রিপোজিশনের পরে আসছে কনজাংশন। প্রিপোজিশনের পরে আসছে কনজাংশন। তাহলে প্রিপোজিশন আমরা বেসিক্যালি কিসের জন্য ব্যবহার করি? ইংলিশের নামের মধ্যে সবকিছু থাকে। প্রিপোজিশন মানে হচ্ছে পজিশন বোঝানোর জন্য আমরা পজিশনের আগে যে কথাগুলো ব্যবহার করি, প্রিপোজিশন, সেই কথাগুলোকেই বলা হয়, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে কি প্রিপোজিশনস। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছে কনজাংশন। কনজাংশন কি? আ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু জয়েন এ ওয়ার্ড উইথ অ্যানাদার ওয়ার্ড অর আ সেন্টেন্স উইথ অ্যানাদার সেন্টেন্স। মানে কি? কনজাংশন হচ্ছে সেই শব্দগুলো, ঠিক আছে, যে শব্দগুলো দিয়ে একটা শব্দের সাথে আরেকটা শব্দকে জোড়া হয়, বা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে জোড়া হয়। ঠিক আছে, কনজাংশন হচ্ছে সেই শব্দগুলো, যে শব্দগুলো দিয়ে ইংরেজিতে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স বা একটা শব্দের সাথে আরেকটা শব্দকে জোড়া হয়। ঠিক আছে, সো কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু জয়েন টু ডিফারেন্ট ওয়ার্ডস অর সেন্টেন্সেস। মানে কনজাংশন হচ্ছে এমন একটা শব্দ যেটা ব্যবহার করা হয় দুটো ডিফারেন্ট শব্দ বা দুটো ডিফারেন্ট বাক্যকে জোড়ার জন্য, সেটাকে বলা হচ্ছে কি কনজাংশনস। আচ্ছা, কি বলছে দেখেন, রেবা অ্যান্ড রেখা আর গুড গার্লস। ঠিক আছে, রেবা আর রেখা হলো ভালো মেয়ে। ঠিক আছে, আচ্ছা, এখানে দুটো সেন্টেন্স হতে পারতো, রেবা ইজ এ গুড গার্ল আর রেখা ইজ এ গুড গার্ল। দুটো আলাদা আলাদা সেন্টেন্স হতে পারতো। একটা হতে পারতো রেবা ইজ এ গুড গার্ল, রেখা ইজ এ গুড গার্ল। দুটো সেন্টেন্সকে আমি কি দিয়ে জুড়ছি? অ্যান্ড দিয়ে। রেবা অ্যান্ড রেখা আর গুড গার্লস, দুটো সেন্টেন্সকে জুড়ে একটা সেন্টেন্স করে দিতে পারলাম। আচ্ছা, তারপরে কি? রাম ইজ এ বয় অ্যান্ড মীরা ইজ এ গার্ল। ঠিক আছে, রাম ইজ এ বয়, মীরা ইজ এ গার্ল, এটা ধরো দুটো আলাদা আলাদা সেন্টেন্স আছে। রাম ইজ এ বয়, মীরা ইজ এ গার্ল। ঠিক আছে, তাহলে আমি বাট দিয়ে দুটো সেন্টেন্সকে জুড়তে পারি। রাম ইজ এ বয় বাট মীরা ইজ এ গার্ল। অ্যান্ড মানে কি এবং, বাট মানে কি কিন্তু, আর অর মানে কি অথবা। লার্ন দ্য সাবজেক্ট অর ইউ উইল ফেল দ্য এক্সামিনেশন।
সাবজেক্টটা শেখো অথবা তুমি এক্সামিনেশনটায় ফেল করবে। লার্ন দ্য সাবজেক্ট অর ইউ উইল ফেল দ্য এক্সামিনেশন। সাবজেক্টটা শেখো না হলে অথবা না হলে ইউ উইল ফেল দ্য এক্সামিনেশন। সাবজেক্টটা শেখো না হলে কিন্তু তুমি পরীক্ষায় ফেল করবে। এখানে অর দিয়ে এই সেন্টেন্স দুটোকে জোড়া হয়েছে। লার্ন দ্য সাবজেক্ট একটা সেন্টেন্স আর ইউ উইল ফেল দ্য এক্সামিনেশন এটা আরেকটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে জোড়া হয়েছে। তাহলে কনজাংশন হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলো কি করে দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে জুড়ে একটা সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে। সেই শব্দগুলোকে কি বলবো আমরা? কনজাংশন। ঠিক আছে, জাংশন কথাটা আছে কনজাংশনের মধ্যে। জাংশন মানে কি? জাংশন মানে জোড়া, তাই তো? জাংশন মানে যেখানে এসে সবাই জুড়ে যাচ্ছে সেটা হচ্ছে জাংশন। তাহলে কনজাংশন মানে কি? কনজাংশন হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলো দিয়ে আমি দুটো সেন্টেন্স বা দুটো আলাদা আলাদা ওয়ার্ডকে একসাথে জুড়তে পারি, সেগুলো হচ্ছে কি শব্দ? কনজাংশনস। ঠিক আছে, আচ্ছা খুব ভালো করে এটা পড়ে নেব। কি বলছে? অন দ্য অ্যাবভ সেন্টেন্সেস অ্যান্ড বাট অর আর কনজাংশনস। এই যে সেন্টেন্সগুলোতে এখানে অ্যান্ড বাট অর এগুলো হচ্ছে কনজাংশনস। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে আমাদের? ইন্টারজেকশনস। ইন্টারজেকশনসটা খুব সোজা। প্রিপোজিশন হয়ে গেল, কনজাংশন হয়ে গেল, ইন্টারজেকশনস। ইন্টারজেকশনসটাও কিন্তু খুব সোজা। ইন্টারজেকশনস হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলো আমাদের আবেগ প্রকাশ করতে সাহায্য করে। ইন্টারজেকশন হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলো আমাদেরকে আবেগ প্রকাশ করতে সাহায্য করে। খুব সিম্পল। ইন্টারজেকশন হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলো আমাদেরকে আবেগ প্রকাশ করতে সাহায্য করে। আচ্ছা, আবেগ প্রকাশ করার জন্য আমরা একটা সিম্বল দেখেছিলাম, সেন্টেন্স পড়ার সময় দেখেছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে। আবেগ প্রকাশ করার সিম্বল হচ্ছে কিন্তু এইটা, এক্সক্লামেশন মার্ক। ঠিক আছে, এটা দিয়ে আমরা কিন্তু আবেগ প্রকাশ করি। ঠিক আছে, আমরা বাংলাতে এটাকে বিস্ময়বোধক চিহ্ন বলে থাকি, কিন্তু ইংরেজিতে কিন্তু এই যে সিম্বলটা এটার নাম কি? আবেগ সূচক চিহ্ন, এক্সক্লামেটরি মার্ক। আবেগ বোঝানোর জন্য আমরা এই সেন্টেন্সটা কিন্তু এই সিম্বলটাকে কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা এই যে শব্দগুলো এখানে আছে খুব ভালো করে দেখে নেবো শব্দগুলো কি কি আছে। হ্যালো, হ্যালো রমেশ, হাউ ডু ইউ ডু? হ্যালো রমেশ, হাউ ডু ইউ ডু? একজনকে আমি হঠাৎ করে অনেকদিন পরে দেখলাম, তাকে আমি কি বলছি? হ্যালো। তাহলে তাকে যে হ্যালো বলছি সেটা আমার একটা আবেগের বহিঃপ্রকাশ। অনেকদিন পরে তোমাকে দেখলাম, সেটা আমার একটা আবেগের বহিঃপ্রকাশ। তাহলে হ্যালো রমেশ, হাউ ডু ইউ ডু? তাহলে এই যে শব্দটা হলো হ্যালো, ঠিক আছে, হ্যালোর পরে এই রমেশের পরে এক্সক্লামেশন মার্কটা পড়েছে ঠিকই, কিন্তু রমেশ যদি না থাকতো তাহলে কি হ্যালোর পরে পড়তো এক্সক্লামেশন মার্কটা, তাই তো? হ্যালো রমেশ, হাউ ডু ইউ ডু? তো বেসিক্যালি হ্যালো শব্দটা তাহলে এখানে কি একটা ইন্টারজেকশন, তাই তো? হ্যালো শব্দটা এখানে একটা ইন্টারজেকশন। অ্যালাস, অ্যালাস মানে কি? হাই। অ্যালাস মানে হচ্ছে হাই। হাই শব্দটা এখানে একটা ইন্টারজেকশন। অ্যালাসের পরে মানে যে শব্দগুলোর পরে না এক্সক্লামেশন মার্ক থাকবে সেই সমস্ত শব্দগুলো কিন্তু একটা ইন্টারজেকশন। হুররা, কি আনন্দ। ওহ, হোয়াট এ নাইস ভিউ। আহা, কি সুন্দর ভিউ। ঠিক আছে, আহা কি সুন্দর দৃশ্য। ওহ মানে আহা। ফাই, ফাই এক্সক্লামেশন মার্ক। ফাই মানে কিন্তু ছি। ফাই মানে হচ্ছে ছি। ফাই, ইউ আর এ লায়ার। ছি, তুমি মিথ্যাবাদী। ঠিক আছে, এটা একটা এক্সক্লামেশন মার্ক। তো এই ফাইটাও কি একটা ইন্টারজেকশন। ব্রাভো, বাহ। ব্রাভো হচ্ছে কাউকে ধরো আমি উৎসাহ দিচ্ছি। ঠিক আছে, ব্রাভো, ইউ হ্যাভ ডান সো ওয়েল। তুমি কি ভালো করেছো, বাহ তুমি খুব ভালো করেছো। তো ব্রাভোটা কি উৎসাহ ব্যঞ্জক ধ্বনি, ব্রাভোটাও কি একটা ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে ইন্টারজেকশন এটা আমরা একবার পড়ে নেবো, ডেফিনেশনটা একবার পড়ে নেবো। কি বলছে? An interjection is a word that is thrown into the sentence to express some feeling of the mind. তাহলে ইন্টারজেকশন হচ্ছে এমন একটা শব্দ যেটা সেন্টেন্সের মধ্যে বসানো হয় টু এক্সপ্রেস সাম ফিলিং অফ দ্য মাইন্ড। মনের কিছু ভাব, মনের কিছু ভাবের প্রকাশ করার জন্য কিন্তু ইন্টারজেকশন ব্যবহার করা হয়। সো উই ক্যান সে ইট ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড টু এক্সপ্রেস সাম সাডেন ফিলিংস। মানে হঠাৎ আমার মনে কিছু আবেগ এসছে, সেই হঠাৎ আসা আবেগটাকে প্রকাশ করার জন্য আমি যে শব্দগুলোকে ব্যবহার করব না সেই শব্দগুলোকে আমি কি বলবো? ইন্টারজেকশনস। ঠিক আছে, তাহলে হঠাৎ আসা আবেগ, সেই হঠাৎ আসা আবেগকে প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলোকে ব্যবহার করব সেই শব্দগুলোকে আমরা কি বলবো? ইন্টারজেকশনস। ঠিক আছে, আচ্ছা এখানে ইন্টারজেকশন আমরা কি ধরনের আবেগের জন্য কি কি ইন্টারজেকশন ব্যবহার করি সেটা কিন্তু এখানে একটা লিস্ট করা আছে। ঠিক আছে, সেটা আমরা একবার দেখে নেবো। কি ধরনের আবেগের জন্য আমরা কি কি ইন্টারজেকশনস ব্যবহার করি। জয় মানে কি? আনন্দ। তাহলে আনন্দ বোঝানোর জন্য আমরা কি কি ইন্টারজেকশনস ব্যবহার করি? হুররা, হাউ। হুররা, হুররা মানে কি? কি মজা। হাউ, ওটাও সেরকম সেমই একটা মানে। ঠিক আছে, এটা আনন্দ বোঝানোর জন্য আমরা কিন্তু এই দুটোই ইন্টারজেকশন ব্যবহার করতে পারি। গ্রিফ, গ্রিফ বোঝাতে আমরা কি ইন্টারজেকশন ব্যবহার করব? অ্যালাস, অ্যালাস মানে হাই। হাই, হাই লোকটা মরে গেছে। অ্যালাস দ্য ম্যান হ্যাজ ডাইড। ঠিক আছে, হাই লোকটা মরে গেছে। আচ্ছা অ্যালাস, অ্যালাসটা মানে কি? তাহলে হাই গ্রিফ বোঝানোর জন্য, মানে
কষ্ট, দুঃখ, কষ্ট, মনের অনুতাপ, অনুশোচনা এসব বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? অ্যালাস ব্যবহার করব। আচ্ছা, সারপ্রাইজ, অবাক হয়ে গেছি, এটা বোঝানোর জন্য আমি কি করব? আহা, হোয়াট, হাউ, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা আবেগ বোঝানোর জন্য ব্যবহার করতে পারি। সারপ্রাইজ, অবাক হওয়া বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি আহ, হা, হোয়াট, হাউ। আচ্ছা, এনকারেজমেন্ট মানে উৎসাহ ব্যঞ্জক ধ্বনি, উৎসাহ বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ব্রাভো, ব্রাভো, ইউ হ্যাভ ডান সো ওয়েল, ঠিক আছে, বাহ, তোমরা কি সুন্দর করেছো। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশনে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ইন্টারজেকশন চেনার উপায় কি? ইন্টারজেকশনের ওয়ার্ডস এর পরে কিন্তু সবসময় একটা এক্সক্লামেটরি মার্ক থাকবে। এক্সক্লামেটরি মার্ক না থাকলে কিন্তু ইন্টারজেকশন হবে না। তাহলে ইন্টারজেকশন যেখানেই পাবো আমি, সবসময় ইন্টারজেকশনের পরে কি থাকবে? একটা এক্সক্লামেটরি মার্ক থাকবে। আচ্ছা, কি আছে দেখিনি তারপরে? সামটাইমস আ গ্রুপ অফ ওয়ার্ডস আর অলসো ইউজড অ্যাজ ইন্টারজেকশনস। কখনো কখনো এক দল মানে কয়েকটা শব্দকে একসাথেও আমি ইন্টারজেকশন করে ব্যবহার করতে পারি, ঠিক আছে। কয়েকটা শব্দকে একসাথে ইন্টারজেকশন করে ব্যবহার করলে কি পাবো? আহ মি, ফর শেম, ওয়েল ডান, ঠিক আছে, এগুলো কি আহ মি, দুটো শব্দ আছে, ঠিক আছে। আরে সিলি মি, এরকম একটা আহ মি, ফর শেম, ওফ কি লজ্জা, ফর শেম, তারপরে ওয়েল ডান, বাহ ভালো করেছে, ওয়েল ডান, ঠিক আছে। দুটো দুটো করে শব্দ ব্যবহার করে কিন্তু একটা করে ইন্টারজেকশন হয়েছে, ঠিক আছে। এখানে দেখছি কিন্তু একটা করে শব্দতে একটা করে ইন্টারজেকশন হয়েছে। হুররা, হাউ, অ্যালাস, আহ, হা, হোয়াট, হাউ, ব্রাভো, এগুলো কিন্তু একটা করে শব্দ, কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটো করে শব্দ, আহ মি, ফর শেম, কি লজ্জা, ওয়েল ডান, বাহ দারুণ করেছো। আচ্ছা, ওয়েল ডান, এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা এগুলো ইন্টারজেকশন, কিন্তু এগুলো কিন্তু দুটো দুটো করে শব্দ ব্যবহার করে ইন্টারজেকশন হয়েছে, ঠিক আছে। শুধু যদি মি দিয়ে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিতাম তাহলে কিন্তু সেটা ইন্টারজেকশন হতো না, সেটা সেন্টেন্সটা কোনো মানেই হতো না, শব্দটার কোনো মানেই হতো না, ঠিক আছে। ইন্টারজেকশন বোঝানোর জন্য এখানে কিন্তু দুটো করে শব্দ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট নোট আছে ইন্টারজেকশন পড়ানোর সময়, কি বলছে? অ্যান ইন্টারজেকশন হ্যাজ নো কানেকশন উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। ইন্টারজেকশনের সাথে কিন্তু রেস্ট অফ দ্য সেন্টেন্সের কোনো কানেকশন নেই। মানে ফাই, ইউ আর এ লায়ার, ছি তুমি একটা মিথ্যাবাদী, এই ফাই শব্দটাকে যদি বাদ দিয়ে দিতাম এই সেন্টেন্সের মানেটা কি পাল্টাতো? ইউ আর এ লায়ার এর মানেটা কি পাল্টাতো? না, পাল্টাতো না। ইউ আর এ লায়ারটা ইউ আর এ লায়ারই থাকতো, তুমি একটা মিথ্যাবাদী, তাই তো। ফাইটাকে যদি আমি নাও দিতাম সেন্টেন্সের মানেটা তো বদলে যেত না, সেটাই বলছে এখানে। An interjection has no connection with the rest of the sentence. ইন্টারজেকশনের সাথে কিন্তু রেস্ট অফ দ্য সেন্টেন্সের কোনো কানেকশন থাকে না। ইন্টারজেকশন ইজ আ সাডেন বার্স্ট অফ ইমোশনস, সাডেন বার্স্ট অফ ইমোশন। হঠাৎ করে আমার মনে কিছু ইমোশন এসছে, সেই ইমোশনটা আমার মুখ দিয়ে বেরিয়ে এসছে, সেটাই কিন্তু ইন্টারজেকশন। ইন্টারজেকশনগুলোকে যদি আমি তুলেও দিই তাহলে কিন্তু আমার সেন্টেন্সের মানেটা কিন্তু পাল্টে যাবে না। সো গ্রামাটিক্যালি স্পিকিং ইন্টারজেকশনস আর নট এ পার্ট অফ দ্য পার্টস অফ স্পিচ। মানে গ্রামাটিক্যালি কিন্তু মডার্ন ইংলিশে কি বলা হয়? ইন্টারজেকশনকে কিন্তু আর পার্টস অফ স্পিচের পার্ট বলা হয় না মডার্ন ইংলিশে। কিন্তু পুরোনো ইংলিশে যেহেতু ইন্টারজেকশনটা 8টা পার্টস অফ স্পিচের মধ্যে ছিল, তো এখনো পর্যন্ত বইগুলোতে কিন্তু ইন্টারজেকশনটাকে পার্ট অফ স্পিচের মধ্যেই রাখা হয়। কিন্তু মডার্ন ইংলিশে ইন্টারজেকশনটাকে কিন্তু পার্টস অফ স্পিচ বলা হয় না। কেন বলা হয় না? কারণ ইন্টারজেকশনের যে শব্দগুলো, এই শব্দগুলোকে যদি আমি সরিয়েও দিই, প্রতিটা শব্দ দেখবো, রমেশ হাউ ডু ইউ ডু, ইন্দিরা গান্ধী ইজ নো মোর, অ্যালাসটাকে ধরো বাদ দিয়ে দিলাম, টুডে ইজ এ হলিডে, হুররাটাকে ধরো বাদ দিয়ে দিলাম, ওহ হোয়াট এ নাইস ভিউ, ওটাকে বাদ দিয়ে দিলাম, হোয়াট এ নাইস ভিউ লিখলাম শুধু, ঠিক আছে। ইন্টারজেকশনের শব্দগুলোকে, হাইলাইটের শব্দগুলো সবই ইন্টারজেকশন, এগুলোকে যদি আমি সব বাদও দিয়ে দিই না, তাহলেও কিন্তু এই সেন্টেন্সের মানেগুলো পরিবর্তন হয়ে যায় না। সে কারণে কি বলা হচ্ছে, মডার্ন ইংলিশে ইন্টারজেকশনকে কিন্তু পার্টস অফ স্পিচ বলা হয় না, ইন্টারজেকশনকে কিন্তু আলাদা করে একটা ক্লাসিফিকেশনে রাখা হয়, ঠিক আছে। কিন্তু তাও আমরা ইন্টারজেকশনটাকে পার্ট অফ স্পিচের মধ্যেই পড়ে নিলাম, ঠিক আছে। তাহলে পার্ট অফ স্পিচ চ্যাপ্টারটা আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল। তো পরের দিন থেকে আমরা প্রতিটা টপিককে আলাদা আলাদা করে একটা চ্যাপ্টার হিসেবে পড়া শুরু করব। যার যা ডাউট আছে আমাকে সবাই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করতে পারো যার যা ডাউটস আছে, তো ডাউটসগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। আর অবভিয়াসলি আমি তো প্রতিটা চ্যাপ্টারকে আলাদা আলাদা করে পড়াবো, ওকে। তো সেগুলো কিন্তু কভার হয়ে যাবে, যার যা ডাউট আছে সেগুলো কিন্তু সমস্তই কভার হয়ে যাবে। প্রতিটা চ্যাপ্টার মানে আমরা নাউন আলাদা করে চ্যাপ্টার পড়বো, প্রোনাউন আলাদা করে চ্যাপ্টার পড়বো, অ্যাডজেক্টিভস আলাদা চ্যাপ্টার পড়বো। তো এগুলো যখন আলাদা আলাদা চ্যাপ্টার পড়বো না, প্রিপোজিশন আলাদা চ্যাপ্টার পড়বো, কনজাংশন আলাদা চ্যাপ্টার পড়বো, তো এগুলো আলাদা আলাদা চ্যাপ্টার যখন পড়বো প্রতিটা জিনিস কিন্তু খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তাও এই পড়ানোর মধ্যে, এই যে পড়ালাম 8টা পার্টস অফ স্পিচ ছোট করে পড়ালাম, এর মধ্যে যার যা ডাউটস আছে
আমি সবাইকে রিকোয়েস্ট করবো ডাউটসগুলো যেন সবাই আমাকে বলে, ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা পার্টস অফ স্পিচটা শেষ করে দিচ্ছি। ওকে, পার্টস অফ স্পিচের পিডিএফ কিন্তু সবাই ডেসক্রিপশনে পেয়ে যাবে। যারা পিডিএফটা এখনো পর্যন্ত আমাকে অনেকে বলেছে পিডিএফ আমি এখনো দিইনি, তাই পাওনি তোমরা পিডিএফ, তো আমি পিডিএফ আজকেই দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ সবাই পেয়ে যাবে। পিডিএফটা সবাই ভালো করে পড়ে নেবে, কিছু বুঝতে অসুবিধা হলে সবাই আমাকে অবভিয়াসলি কমেন্টে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো যা কোয়েশ্চেন থাকবে তোমাদের। ওকে, আমি সবাইকে বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।